তারা সাধনা করলে আপনার অনেক কিছু হারাতে হতে পারে। আমার সাথে নেগেটিভ থাকবেই, আর আমি নেগেটিভ কাজ করবোই। সব থেকে বেশি আসছে যে একটু মিলিয়ে দাও দেওরের সাথে বৌদির পরকীয়ার সম্পর্ক। গাছকেও চালান করা যায়, আর এরকম তন্ত্রে কোথাও লেখা নেই যে দুদিন বাস করতে হবে। অকারণে একটা মানুষকে গালাগালি করি, আমার তো একটা কর্মফল আমাকে ভোগ করতে হয়। আমাদের উপরে অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু আসে। অনেকেরই একটা ধারণা হয়েছে তন্ত্র মানে খারাপ, ছেলে ছেলেতে বশীকরণ। এই জন্য বলেই দিলাম যে 41 দিনের মধ্যে আপনি কাজ পাবেন। আমি একটা জিনিস বুঝি, ভগবান ইমপ্রেসার চোখের জলে সূক্ষ্ম মৈথুনেও কাজ দেয়। তন্ত্রে মৈথুনের উল্লেখ আছে, কিন্তু তাতে বলা হয়নি ভোগ করতে হবে। আর কিছু কিছু খারাপ এমনও জিন আছে যেটা সাধকদের সাথেও কিন্তু দেখা যায় বা দেখা দেয়। যেমন অনেকে দেখা যায় শ্মশানে গিয়ে খাচ্ছে, সেটা সব থেকে অপরাধ আমি বলবো। সে আমাদের টার্ন ওভার করে দেখাচ্ছে যে আমি এই জায়গাটাতে সুইসাইড করেছি, মানে হয়তো তার সাথে খুব খারাপ বিহেভিয়ার করা হয়েছে। সে জীবিত থাকতে সে কিন্তু সেই জিনিসটা কিছু বলতে পারেনি। রিসেন্ট একটা কাজ করা হচ্ছে, প্যারালাইসিস রোগীকে সুস্থ করা। সেকেন্ডে অশান্তি বন্ধ করা যায়। লটারিতেও কিন্তু জেতার মতো শক্তি তন্ত্রের আছে। অনেক তাবিজ হয়, জোয়া জেতা, লটারি জেতার। আমি যদি আমার নিজের বাচ্চা হতো, তারও তো আমাকে মন বুঝে চলতে হয়, তো ওদেরও আমাদেরকে কিন্তু মন বুঝে চলতে হয়, কেন না হলে ওরাও কিন্তু আমাদের সাইড এফেক্ট দেয়। নমস্কার বন্ধুরা, এতক্ষণে আপনারা দেখেই নিয়েছেন। আজ আবারও আমার সঙ্গে অতিথি হিসেবে পেয়ে গেছি রুদ্রাণী কাপালিক অঘরী ম্যাডামকে। নমস্কার। এর আগের এপিসোড সাংঘাতিক ভাবে সাড়া ফেলেছে জনগণের কাছে। আমাকে বহু অডিয়েন্স আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠিয়েছে যে রুদ্রাণী ম্যাডামকে আবার নিয়ে আসুন। সেই জন্যই আপনার দ্বারস্থ হওয়া এবং আপনাকে আবারও ডেকে আনা। এই জন্যই সবার প্রথম কৃতজ্ঞতা জানাবো আমার গুরুজি তারানাথ অঘরীকে, তারপরে আমার গুরু ভাই আমার আনন্দনাথ কাপালিক অঘরী, যে বশীকরণ স্পেশালিস্ট, শত্রু দমনে সিদ্ধহস্ত একেবারে। ঠিক কথা। আর তার থেকেও বড় কৃতজ্ঞতা আপনার কাছে আমার। না আমার কাছে না, আমি সবচেয়ে বড় থাকলে হয়তো, হ্যাঁ, আমার ভাই না থাকলে যেমন আমি ছিলাম না, সেরকম আমার দর্শকরা না থাকলে আমরা কেউ নই। আপনার দর্শকরা না থাকলে আমি কিছু না। তো আমাকে ম্যাডাম একটু বলুন, সেটা হচ্ছে এর আগের দিন তো আমরা অনেক কিছু সমস্যা নিয়ে মানুষের শুনলাম, কিভাবে সেগুলো থেকে সহজে মুক্তি পাওয়া যায় সেগুলোও জানলাম। আমাকে একটা জিনিস বলুন, এখনো আমি দেখতে পাচ্ছি যেটা নিয়ে মানুষের খুবই জর্জরিত, সেটা হচ্ছে এই বশীকরণ, বান মারা এবং কাজকে আটকে রাখা। সব মানুষই দেখতে পাচ্ছি, হ্যাঁ, মানে খুব ভালো হয়তো তার গ্রোথটা চলছে, হঠাৎ করে তাকে যেন কে বেঁধে রাখছে, একটা অদৃশ্য কোনো ক্ষমতা, অদৃশ্য একটা মায়া, কিছু একটা তাকে বেঁধে রাখছে এবং সেটা সে কাটান করতে পারছে না। তো আমার প্রথম প্রশ্ন আপনাকে, এই কাটান কি সত্যি সম্ভব? আমি নিজে করেছি, এটা কি মানুষের হিংসে থেকে করে থাকে? কিচ্ছু না, হিংসে। ধরুন আপনি, আমার কাছে তো নিত্য এরকম ধরনের কেস আসছে, নিত্য। কেন হয়? সাংসারিক অশান্তি, কাজে যাচ্ছে, এমন হচ্ছে সরকারি চাকরি করছে, সরকারি চাকরি করে, হঠাৎ কোনো কিছু নেই, কাজের জায়গা করবে পসিবল না হয়তো হঠাৎ। আপনি একটা নিজে চিন্তা করুন না, সরকারি চাকরির ক্ষেত্রে আপনার কেন অসুবিধা হবে? না তো, কিন্তু হচ্ছে। এমনও রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, কালকেরই ঘটনা। একজন ডাক্তার, তার চাকরি নেই, ভাবতে পারছেন? তার চাকরি নেই, ভাবাটা সম্ভব? তার কর্মবন্ধন যখন দেখলাম তার কর্মবন্ধন করা আছে। বলে ম্যাডাম আমি, মানে উনি বাইরে থাকেন, বলে ম্যাডাম আমি 1000 জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, কোনোটাতেই ক্র্যাক হচ্ছে না, কিন্তু খুব মোডাউট ভালো ডাক্তার। মানে ওই যে বললাম, কোন একটা অদৃশ্য যেন বেঁধে রাখছে তাকে। এবং শুধু তাই না, তার ফ্যামিলিগত রিলেশনে বিভৎস ট্রাবল চলছে। শুধু কি কারণ যে উনি একটু কম রিজিক নিয়ে মানুষের সেবা করতেন আর কি, শত্রু তৈরি হয়ে গেছে কারণ। তো এগুলো থেকে মানে বাঁচার উপায় কি? মানে একমাত্র, দেখুন আমি একটাই কথা বলবো, বাঁচার উপায় বলতে গেলে এখন আমরা ছাড়া তো উপায় নেই। আমাদের কাছে আসতেই হবে, করতেই হবে। এবার আমাদের কাছে মানেও তো সবার কাছে গিয়ে তো মানুষের ফলাফল পায় না। এখানে সবার কাছে আমি বলবো না। দেখুন আমার এখানে ভালো খারাপ বলাটা হয়তো উচিত নয়, কিন্তু এখন মানুষ যেটা করে বেশিরভাগই ফেক লোকের কাছে করছে, যাচ্ছে, যেখানে কাজ পাচ্ছে না, কিন্তু তারপরে মানুষের বিশ্বাস যখন শেষ, তখন হয়তো অসময়ে আমাদের কাছে আসছে। কিন্তু আপনার কিন্তু বহু ভক্ত আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠিয়ে বলেছে যে মায়ের কাছে আমরা আজীবন কৃতজ্ঞ। আপনার কাছ থেকে তারা এতটাই, হ্যাঁ, আমার এখানে, আপনাদের এখানে আসার পর আমার বাংলাদেশ, ওমান, ফ্রান্স এসব জায়গা থেকে আমার কাছে অনেকে এসেছে, শুধু কাজ করানোর জন্য নয়, দীক্ষার জন্য এসেছে। কেন আমি আর গুরু ভাই আনন্দনাথ দুজনে দীক্ষাও দিই, শিক্ষাও দিই। সেজন্য আমাদের কাছে লোকে দীক্ষাও নেয়, শিক্ষাও নেয়, ইভেন কাজ করাতে আছে। দেখুন মানুষ চায় কাজ, পয়সার থেকেও বড় কথা কাজ। আজকে আপনার যদি একটা কাজ থাকে, পয়সা না হলে আপনার কিন্তু কিচ্ছু হবে না। মানুষের রোজগারই যদি বন্ধ থাকে, তাহলে সে কি করে জীবনে চলবে? ঠিক কথা। পয়সা না থাকলে সাংসারিক অশান্তি থাকবে, ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে, তো সেই জায়গাটা তো খুলতেই হবে।
আচ্ছা, আপনার কাছে কোনো মানুষ যখন সমস্যা নিয়ে আসে তো আপনারা সেটা দেখে জাজ করতে পারেন যে এর কোথায় ব্লকেজ আছে? আচ্ছা, কেন একটা মানুষের অরা কাজ করে, আর আমাদের এইটুকুনি রিমায়ার একটা পাওয়ার তো আমাদের সাথে থাকে। দেখুন, আমি আগের দিনও বলেছি নেগেটিভ পজিটিভ দুটোই থাকে। তো দুজনের একটা অরা যেহেতু আমাদের কাজ করে, আমরা মানুষকে দেখে বুঝতে পারি যে তার কোথায় ব্লকেজ আছে। ফাইন। যেহেতু আমরা পডকাস্ট করছি এবং একদমই স্ক্রিপ্টেড নয়, তাই আমার দর্শক বন্ধুদের সামনেই আপনাকে লাইভ সেশনে জিজ্ঞাসা করছি, আপনি আমার মধ্যে কি দেখতে পাচ্ছেন? কোন অরা ব্লকেজ আছে বা কি সমস্যা থাকতে পারে? এই মোমেন্টে একটু টেনশনে আছেন, বিভৎস লেভেলে। ঠিক কথা। তার থেকে বড় কথা কিছু নেই, একটা ডিস্টার্ব মাইন্ড। মানে আপনি এরকম সবচেয়ে বড় কারণ দর্শক বন্ধুদের উপরই এই সামনে 6 তারিখে খাঁচা আসছে। খাঁচার ছবির সিনেমাটোগ্রাফার আমি এবং এন্টায়ার কালার কারেকশনের কাজ আমার করা, তো যার ফলে সেটারই এখন বোম্বেতে কাজ চলছে। তবে এইটুকুনি বলতে পারি, হ্যাঁ হয়তো একটু প্রবলেম চলছে, কিন্তু ছবিটা কিন্তু নো ডাউট খুব ভালো চলবে। থ্যাংক ইউ। এবং আপনাকেও আমি এইটুকুনি বলবো, খাঁচা অবশ্যই আপনারা দেখুন, ভালো লাগবে একদম, কেন দেখবে না আপনারা। আমি এইটুকুনি বলবো, এটাতে কিন্তু আপনার অনেক প্রফিট হবে, তাই আমি বলে যাচ্ছি, আপনি মিলিয়ে দেবেন। থ্যাংক ইউ হবেই। এবার একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে কোনো মানুষ এই যে ধরে রাখুন যারা হঠাৎ করে ভালো যেতে যেতে তার একটা খারাপ ব্যাড ফেস চালু হলো, তারা কিন্তু অনেকেই তখন ভাবে যে আমরা একটু সাত্ত্বিক হয়ে যাই, আমরা একটু ধার্মিক হয়ে যাই বা দীক্ষা নিয়ে নিই। এবার ধরে নিন আপনার কাছ থেকে দীক্ষা নিল, মানলো 6 মাস, তারপরে তার আবার যখন সেই ব্যাপারটা ফিরে এলো, অর্থাৎ আগের মতন 4th গিয়ারে গাড়িটা চলা শুরু করলো, সে কিন্তু আর দীক্ষার কোনো কিছুই মানছে না, তখন কি তার কোনো খারাপ ফিডব্যাক ফিরে আসতে পারে? দেখুন, প্রথমত একটা কথা বলি, যখন দীক্ষা নেওয়া হয়, দীক্ষা মানে তো গুরুর শরণাপন্ন, আর গুরু যেটা পারে সেটা হচ্ছে মায়ের সাথে আমাদের যেহেতু একটা পজিটিভিটির সাথে কানেকশন হয়, সেই কানেকশনের থেকে তার ভালো কি মন্দ কি আমরা বলতে পারি। এখন আমি আপনাকে বললাম কথাটা, তো সে যদি সাধনা করবো মনে করে, তাহলে তার কিছু কিছু সময় হয়তো ফিডব্যাক আসতে পারে খারাপ, আমাদেরও আসে, সেটা হুট করে বন্ধ করে দেওয়া বা অনেক দিন বন্ধ করে রাখা, কিন্তু সেটা গুরুই আবার খুলে দেয়। কেন এটা হয়তো এটা দেখুন, প্রত্যেকটা কর্মের কর্মফল আছে। আমি যখন সাধনা করছি, আমি একটা সাধক হওয়া এত সস্তা নয়। আমি আগেরবারও আপনাকে বলেছিলাম, প্রচুর প্রতিকূলতা পড়তে হয়, প্রচুর। এমনও হয় যে সংসার হয়তো ভেঙে যাচ্ছে বা ভেঙে গেছে, আপনি যদি খুব লক্ষ্য করেন, বেশিরভাগ সাধকের কিন্তু সংসার জীবন বলে কিছু নেই। এইগুলোরই মানে নেগেটিভ সাইড এফেক্ট। কেন আমি এমন বিশেষ করে বলছি, তারা সাধনা, তারা মায়ের, এই তারা সাধনা করলে আপনার অনেক কিছু হারাতে হতে পারে। কি যেমন আমি আমার নিজের কথা দিয়ে বলছি, আমার সংসারে আপনাকে হারাতে হতো যদি সাধনা হয়, যেটা সাধনা করতে হয়। তারপরে যেমন ধরুন ডাকিনী সাধনা, এইসব সাধনা, কিছু কিছু সাধনা আছে ক্ষেত্রে করতে গেলে আপনার কিন্তু তখন নেগেটিভিটি ফেস করতে হবে। এবার এগুলো যদি ফেস না করে উঠতে পারি, আমি কিসের সাধক? অ্যাকচুয়ালি মানে কিছু পেতে গেলে কিছু তো হারাতে হবে। আর মানুষের কথা দেখুন, কিছুটা গ্রহ ট্রানজিট করে, কারণ এই বছরটা এমনি রবির বছর, গ্রহের সাথে সাথে মানুষের নিজেরও কাজকর্মের কর্মফলে তো দায় থাকেই কিছুটা হলেও। আমি অকারণে একটা মানুষকে গালাগালি করি, আমার তো একটা কর্মফল আমাকে ভোগ করতে হবে, এটা তো মাস্ট। আচ্ছা, একটা কথা বলুন, সেটা হচ্ছে যারা দীক্ষা নেয় বা আপনার কাছ থেকে বা আপনাদের কাছ থেকে যারা দীক্ষা নেয় বা নিতে চায়, তাদের এমনি কি কি মেনটেন করতে হয় এবং দিনে কতটা সময় এই আধ্যাত্মিকতায় দিতে হয় সেটা যদি একটু বলেন। আমি যদি নিজেকে আধ্যাত্মিকতায় ডুবিয়ে রাখতে চাই, সেটা আমার নিজের উপর ডিপেন্ড করবে, কিন্তু আজকের জায়গায় মানে আমি দীক্ষা নিলাম সম্ভব নয়। এক্স্যাক্টলি তাই। আমি শুধু বলবো যে অন্তত কিছু না হোক দিনে একটা টাইম নিজের 10টা বার, 28 বার কি 10 বার কি 31 বার যে জপ মন্ত্র বা ইষ্ট মন্ত্র, সেটা জপ করা উচিত। আরো একটা কথা বলি, এটা অনেকেই করেন না, হয়তো দীক্ষা নিল, হ্যাঁ দীক্ষা তো আমার আছে, ব্যাস আমার হয়ে গেল, সমস্যা শেষ। না, দীক্ষা মন্ত্র যিনি দেন তিনি তার ইষ্টকে দেখিয়ে দেন, তখন ইষ্টই মানা হয় গুরুকে। তাহলে গুরু আপনার ভালো মন্দের বিচার বিবেচনা করেই দিচ্ছেন। এখন আপনি বাইরে কাজে যাচ্ছেন, আমি বলবো 5 মিনিট তো আমরা নষ্ট করি, কথা বলে নষ্ট করি, হয়তো ফোন থেকে নষ্ট করি, স্নান করে অন্তত 10টা বার হলেও ইষ্ট মন্ত্রটা জপ করা উচিত। অনেক বিপদ থেকে রক্ষা হবে, আলাদা শিল্ড কাজ করে, হবে। হয়তো দেখা গেল আপনার কোনো একটা ফাড়া রয়েছে, আপনি যাচ্ছেন একটা কোনো কাজে, শুভ কাজে, নেগেটিভিটি আপনার মধ্যে থাকবে, সবার মধ্যে থাকে, হবে কি হবে না, হবে কি হবে না। আপনি এই ইষ্ট মন্ত্রটা যদি জপ করে বেরোন, আর বিশেষ করে যদি দইয়ের ফোঁটা আর চন্দনের তিলক লাগিয়ে বেরোতে পারেন বা কেশর, সেটা খুব কিন্তু কাজে, মানে কাজটা আপনার পজিটিভ, মানে কাজ আপনার হবেই। আচ্ছা, এবার আমার একটা খুব অন্য ধরনের প্রশ্ন, রাগ করবেন না, সব ধার্মিক মানুষ বড়লোক নয় কেন?
তারা তো ঈশ্বরকে ডাকছে, তারাই তো অর্থবান, অর্থপতি হওয়া উচিত তাদের। ঈশ্বর তো অর্থ দেন না। এটাও ঠিক কথা। ঈশ্বর তো অর্থ দেন না, ঈশ্বরকে দেন। দেখুন একটা কথা আছে, ভক্তের ভগবান। আমি যদি সঠিক ভক্ত হই, ভগবান আমাকে ঠিক দেখবেন। আমি যদি এখন ভগবানের কাছে গিয়ে বলি, ভগবান যদি শুধু আমাকে অর্থটাই দাও, তারপরে যে অর্থ আমাকে দিয়ে দিল, আমি মুখ ঘুরিয়ে চলে এলাম। কিন্তু সেটাও যেমন ঠিক কথা, আজকে বলুন আজকে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কয়েকশো মানুষ একসাথে মরছে, সেখানেও তো সাত্ত্বিক নাস্তিক সব মিলেমিশেই আছে, তাহলে তাদের কেন ভগবান পার করছে না? দেখুন একটা কথা বলি, পূর্বজন্ম বলে আমরা কিছু মানি তো। এই যে যাদের ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু গ্রহ নক্ষত্রের ফেট থাকে, গ্রহের দোষ, আমরা যেটা বলি অ্যাস্ট্রোলজি যদি আমি দেখি, গ্রহের দোষ থাকে, গ্রহ নক্ষত্র কিছু দেখা যায় পূর্বজন্মের কর্মফল, তার হয়তো এই জীবনে ওইটুকুনই ছিল। আবার দেখুন এই যে আপনি নেগেটিভিটিটা বললেন আমার, এই যে অ্যাক্সিডেন্ট, তার মধ্যে তো অনেকে বেঁচেও যায়। হয়তো দেখা গেল আপনি অনেক দেখেছেন যে যে মানুষটা মরে গেল, কিন্তু একটা বাচ্চা ওখান থেকে বেঁচে এলো। এই যে বেঁচে আসছে সেটা তার পূর্বজন্মের কৃতকর্মের ফল, সে কিন্তু ওই কৃতকর্মের ফলেই বেঁচে এলো। অনেকে হয়তো হাত পা কেটে যাচ্ছে, তার প্রাণটা তো বেঁচে আছে, তার জন্য তো ভালো কর্ম খারাপ কর্ম করতেই হবে। কিন্তু এটাও তো সত্যি কথা, মানে এটা নিয়ে অনেক দ্বিমত আছে, কেউ বলে মনুষ্য জন্ম একবারই। এটা ভুল কথা আমি বলবো, কারণ 84 লক্ষ আমাদের জন্ম পার করতে হয়, সর্বশেষ হচ্ছে মানব জন্ম। আর এই মানব জন্ম মানে ব্রাহ্মণ জন্ম হচ্ছে লাস্ট। মানব জন্মের মধ্যে 4টে কুল আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই প্রত্যেকটা কুলে এক একবার করে জন্ম নিতে হয়। আচ্ছা, 84 লক্ষ বারের মধ্যে হ্যাঁ মানব জন্মের সময়টা কম, মানে 4 লক্ষ বার সামথিং হয়তো মানব জন্ম থাকে। আমি ঠিক আমার টাইম মানে এটা মনে নেই, অ্যাকচুয়ালি মনে হয় যতদূর 4 লক্ষ বার হয়তো মানব জন্ম, কিন্তু প্রত্যেকটা কুলে কিন্তু তাকে জন্ম নিতে হয়। শেষ জন্ম হচ্ছে মানব জন্মের ব্রাহ্মণ বংশে জন্ম। কিন্তু একটা মানুষ 4 লক্ষ বার যদি জন্মায়, প্রত্যেকবার যদি সে 60 বছর করে বাঁচছে, সেটা তো একটা বিরাট। দেখুন একটা কথা বলি, কোনো মানুষের সেটা সম্ভব না। এই যে 84 লক্ষ বার জন্ম হচ্ছে, বিভিন্ন জনে জন্ম হচ্ছে, তো যেমন গাছ, সব গাছ কি বাঁচে না? একদমই তাই, অনেক চারা গাছও মারা যায়। আমাকে আমি আমার রাস্তা দিয়ে যেতাম, একটা চারা গাছ দেখলাম, কোনো কারণ নেই, কিন্তু চারা গাছটা কিন্তু উপড়ে গেল। এমনও দেখা যায় একটা জ্যান্ত গাছ আপনাকে কেটে দিচ্ছে, সেই গাছটা মরে যাচ্ছে। তাহলে এটা অনেকটা কি জানেন তো, সব ফুল হয়, কিছু ফুল শ্মশানে যায়, কিছু ফুল বিয়েতে যায়। অসাধারণ কথা, একদম ঠিক কথা বললেন। আচ্ছা এবারে ম্যাডাম আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে নিজের এই যে বললেন যে অরাক ব্যাপারটা আপনারা দেখতে পান, তো খুব ছোট্ট কথায় জিজ্ঞাসা করছি, নিজের অরাকে ভালো রাখা যায় কিভাবে? নিজের অরাকে ভালো, সবসময় পজিটিভিটি ভাবতে হবে। আমি হ্যাঁ আমার সাথে নেগেটিভ থাকবেই, আর আমি নেগেটিভ কাজ করবই, কিন্তু আমি যদি 24 ঘন্টার মধ্যে ধরুন 22 ঘন্টা পজিটিভ ভাবলাম, মানে ভাবা মানে কি, মানুষের উপকার করব, সেবা করব, আমাকে দেখুন উপকারটা করতেই হবে, মানুষের জন্য তো উপকার করার জন্য। আমি যদি উপকার না করে অপকারে বেশি করি, তাহলে মানুষ জন্মের লাভ কি আছে? যেটা এখন মানুষ সব থেকে বেশি করে অপকার, আমি দেখছি তো তাই, মানে সব থেকে বেশি কাজ আসে বিচ্ছেদ, বান আর মানে মানুষকে মেরে ফেলার জন্য। কেন? শত্রুকে মিত্র করো। এই যে আমার বড় ভাই আনন্দনাথ কাপালিক আছে, ও কিন্তু শত্রু দমনে সিদ্ধহস্ত, বশীকরণ স্পেশালিস্ট। আমিও করি, আমি বশীকরণ, শত্রু দমন, বিচ্ছেদ, বান, আপনি জানেন এসব আমি করি। একদম একদম। কিন্তু মানুষ এখন সব থেকে বেশি আসছে যে এটা মেরে দাও। কেন? আমার কথা হচ্ছে মারবো কেন? আমি যদি ভালোভাবে একটা মানুষকে শুধরাতে পারি, সেটা তো আমার নিজের কৃতিত্ব। আমাদের মানে অল্প বিষয় এটা মানে মেরে দাও। এখন মানুষের ধৈর্য খুব কম। আমি বারবার দর্শকদেরও একটা কথা বলবো যে হ্যাঁ আমি মানছি আপনার শত্রু, আগে চেষ্টা করুন তাকে দমন করার, তাকে মিত্র করার, না হলে তখন তাকে আপনি ইরেজ করুন বা ভাবনা ভাবুন বা ইরেজ করুন, কিন্তু আমি সেই মানুষটাকে সুযোগই দিলাম না। তাহলে আমি বলবো যে পাপ করছে আর যে করাচ্ছে সমান দোষী নয় কি? তো এই যে আপনার কাছে ধরুন কেউ এলো মারণ করানোর জন্য, কারোর ক্রিয়া করানোর জন্য, তো তাকে তো অন্যভাবেও শাস্তি দেওয়া যায়। মানে আমি দেখুন আমি করি, আমি পরিষ্কার কথা আগেও আপনাকে বলেছি, আমি করি, আমি নেগেটিভ কাজ করি, কিন্তু নেগেটিভ কাজ করলেও আমি আগে যে আসে ক্লায়েন্ট তাকে বলি যে কি করবে, আগে একবার দেখুন। হ্যাঁ হয়তো আমি এরকমও হয় তাহলে বলি যে আপনি একবার দিন, সেকেন্ড টাইম হয়তো আমি আপনার থেকে নেবো না, আমি চেষ্টা করে দেখতে, তো অসুবিধা নেই। আমি কম পয়সা, দেখুন একটা কথা যেটা বলার, ক্লায়েন্ট আসছে আর পয়সা ইনকাম করার জন্য খরচা করছে, এই যে পয়সাটা ইনকাম করছে তাকেও তো কষ্ট করতে হচ্ছে, সেটা একটা অপার বিশ্বাস নিয়ে আমার কাছে আসছে।
ঠিক কথা। আসছে তো, এবং তারা ফল পাচ্ছে সবথেকে বলেই বড় আসছে। কথা ফল পাচ্ছে বলে আসছে, তার থেকে বড় কথা তারা বিশ্বাস নিয়ে আসছে। আর আমি চেষ্টা করবো তাদেরকে বাঁচাবার। হুম। ওই জন্য আমাকে যে ক্লায়েন্টেল আমি আগেই বলি চিন্তা করুন, যদি ভালো হয় টাইম নিক না, 1 মাস টাইম হোক, 1.5 মাস দেখো। মানুষটাকে যখন দেখছো পারছো না, সে কোনো কিছুতে ভালো হচ্ছে না, তখন তুমি তাকে অন্য ডিসিশন নাও বা ইরেজ করে দাও, কি তখন তুমি তার উপরে অন্য কোনো বিদ্যা অ্যাপ্লাই করো। আচ্ছা, আমাকে একটা জিনিস সুযোগটা বলুন, দেওয়া মানে উচিত। নাম না করে আপনার কাছে মারণের জন্য এরকম কেস এসছে, কোনো জটিল ঘটনা একটু যদি বলেন, ওটাই আমার কাছে বেশি আসে বলতে গেলে। কোনো একটা ইন্টারেস্টিং ঘটনা। রিসেন্টলি এসছে যে একজন তান্ত্রিকের মানে ওয়াইফ আর কি মেরে দিতে হবে। আচ্ছা। তিনি না তার উপর জেলাস। তা একটা কথা দেখুন, জেলাস আপনার হতেই পারে কর্মক্ষেত্রে, স্বাভাবিক। মানে সেটা কি আরেকজন তান্ত্রিক এসছে আপনার কাছে? না, তান্ত্রিক আচ্ছা, না, সাধারণ মানুষই, মানে এসছে, সেই এসছে যে কিন্তু সেই ওনাকে তান্ত্রিকের উপর রাগ। আমি তখন দেখুন একটা কথা বলি, তান্ত্রিক হয়ে তান্ত্রিকের কেন ক্ষতি করবো, এটা কখনোই উচিত না। তাহলে তো কাকের মাংস খেলো। আমি বরং এখানে আরেকটা কথা বলতে চাই, প্রত্যেকটা তান্ত্রিকেরই উচিত অন্য তান্ত্রিকদের সহায়তা করা। কখনোই কোনো তান্ত্রিককে কিন্তু ক্ষতি করাটা উচিত নয়, যেটা এখন সবথেকে বেশি করা হচ্ছে। আপনি ক্লায়েন্টের সুরাহা করুন না, আসতেই পারে, কিন্তু যখন দেখলেন যে একটা ক্লায়েন্ট এসেছে আপনাকে, মানে অন্য একটা তান্ত্রিক, আপনার সে 2 দিন বাদে আপনাকেই করতে যাবে না, তার তো কোনো মানে নেই। আগে হ্যাঁ আমরাও করি, কিন্তু ভালো মন্দটা বুঝে করি। আমার কাছে ক্লায়েন্ট আসলে আমি আরেকটা কথা এখানে বলবো, সব থেকে বেশি যেটা ক্লায়েন্ট করে, ধৈর্য দিতে হবে, সময় দিতে হবে। দেখুন সময় না হলে কোনো কিছুই হয় না। একটা ব্যবসা যদি আমরা দাঁড় করাই, সে দাঁড় করাতে গেলেও কিন্তু আমাদের যথেষ্ট লেবার দিতে হয়। এখন বেশিরভাগ ক্লায়েন্ট কি করে, কদিনে কাজ হবে, এসে দেখি কদিনে কাজ হবে, কদিনে কাজ হবে। আচ্ছা, আপনি যখন আমার কাছে আসেন তখন তো আপনি ছিলেন, এবং তখন কতগুলো দিন নষ্ট হয়েছে। কতগুলো দিন নষ্ট হয়েছে। তা আমি যখন সুরাহা দিচ্ছি, আমাকে তো 1.5 মাস টাইম দিতেই হবে ম্যাক্সিমাম। 1.5 মাসটাও তো খুবই কম। আমি ম্যাক্সিমাম বললাম যে 1.5 মাস আমাকে দিতে হবে মিনিমাম। আমি 21 দিনে বা 31 দিনের মধ্যে কাজ কমপ্লিট করি। আরেকটা যেটা জিনিস, মানুষ বলে কি 100% গ্যারান্টিতে আপনারা কাজ করবেন তো? গ্যারান্টি নিজের জীবনের আছে আপনার আমার, মানে আমাকে তো ক্লায়েন্টের লাগে জিজ্ঞেস করি, আমাকে অনেক ক্লায়েন্ট প্রশ্ন করে 100% গ্যারান্টি দেবেন তো? তা আমার জীবনের গ্যারান্টি আছে, আপনার জীবনের গ্যারান্টি আছে 100%। আমি আজকে আছি কালকে নেই, আপনার ক্ষেত্রে আমি প্রত্যেকের ক্ষেত্রেই বলবো, তাহলে আমি 100% গ্যারান্টিটা দেবো কি করে? কোনো কিছুইতে নেই। যে ছেলেটা আজকে মাধ্যমিকে প্রথম হচ্ছে, সে গ্যারান্টি দিতে পারবে উচ্চ মাধ্যমিকেও প্রথম হবে? তার থেকেও বড় কথা, যখন কোনো ডাক্তারের কাছে, আর সব থেকে মানুষের একটা ব্যাড এফেক্ট দেখছি, ডাক্তারের কাছে যখন যায় চিকিৎসা তো করে, গ্যারান্টি দিতে চায় না, তখন গ্যারান্টিও চাইবে না, তখন বলবেও না যে পেমেন্ট ফেরত দিন। হ্যাঁ, 1 বছর 2 বছর আমার নিজের চোখে দেখা, মানে আমার এই রিলেটিভের সাথে ঘটেছে, সে 2 বছর ধরে একজন ডাক্তারকে দেখাচ্ছে, ট্রিটমেন্ট করে যাচ্ছে, প্রচুর ট্রিটমেন্ট, মানে নাম করা ডাক্তার, আমি নাম নিচ্ছি না, প্রচুর খরচা করা হলো। 2 বছর পর যে ডাক্তারটা বলে এটা তুমি ফেলিওর, আমি না পারবো না, তুমি অন্য কাউকে দেখো, কনসাল্ট করো। তাহলে আমার কথা হচ্ছে, সে তো 2 বছর টাইমটা খেয়ে নিল, তাহলে বিভিন্ন রোগীদের উপর এক্সপেরিমেন্ট কিন্তু হলো। ওই তখন তো আপনারা গিয়ে ডাক্তারকে বলছেন না যে পয়সা ফেরত দিন, তাহলে আমাদের কাছে কেন? আমরা তো আপনাদের উপকার করছি, আর এই উপকারটা করতে গিয়ে আমাদের যে কি কি সহ্য করতে হয় সেটা তো কোনো ক্লায়েন্ট জানতে চান না। 100 বার, মানে আপনাদের তো এর পিছনে অনেক কষ্ট সহ্য করতে হয়, প্রচুর। মানে এরকম নয় যে আমাদের সহ্য করতে হয় না, আমাদের উপরে অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু আসে, আমাদের রিলিভ করতে হয়। আমি বশীকরণ করি, বলেই দিই যে আমাকে 21 দিন টাইম দাও, তারপরে তোমরা দেখো। আসলে ম্যাডাম, মানে এটাও তো দেখুন, আবার এটাও হয় অনেক ক্লায়েন্ট কি করে, আমাদের উপর দায় চাপিয়ে দিয়ে নিজে হাত পা গুটিয়ে বসে রইল, বা পুরোটা সত্যি কথা বললো না। আমরা বুঝতে পারি, কিন্তু যে কোন ক্লায়েন্ট আমাকে মিথ্যে কথা বলছে, কোন ক্লায়েন্ট সত্যি কথা বলছে। আমি ক্লায়েন্টকে ওই জন্য বলেই দিই যে আপনি যদি ভাবেন যে বলবেন না, আমি বুঝে যাব আপনি মিথ্যে বলছেন না সত্যি বলছেন। এইরকমও তো হয়েছে কোনো কেসে কেউ এসে কিছু লুকিয়ে গেছে বা মিথ্যে বলেছে, হয়েছে, এরকম হয়েছে যে দেখা গেল বেশিরভাগ যেটা আসে অবৈধ কেস, যে দেওরের সাথে বৌদির পরকীয়ার সম্পর্ক, সে এখন মানে যথারীতি হয়তো বৌদি বিট্রে করেছে, মানে বিট্রে করতে, দেখুন কেউ তো স্বামী সংসার ছাড়তে চায় না, দেওয়ার এলো বৌদির সাথে আমাকে এই করে দিতে হবে, এই করে দিতে হবে, সেই করে দিতে। যখন তাকে জিজ্ঞেস করা হলো আপনার সাথে রিলেশন কি, সে কিন্তু একবারও বলছে না যে আমার সাথে রিলেশনটা অবৈধ। সে বলছে না আমার দাদার সাথে এই বিহেভিয়ার করছে, এরকম এরকম ব্যাপার, দাদাও ভালোবাসে না, দাদাও ভালোবাসে না।
তারপরে যখন ওকে প্রেশার করলাম যে সত্যি কথাটা বলুন, আপনি না বললেও আমি দেখতে পাচ্ছি, তখন সে বলছে যে হ্যাঁ আমার সাথে ওনার অবৈধ সম্পর্ক রয়েছে এবং খুব ভালোভাবে রয়েছে, সেটা সবাই জানে। তাহলে আমাদের কাছে সমস্যা কোথায়? আপনি ডাক্তারের কাছে গিয়ে সমস্যা করলে বলছেন, আর আমাদের কাছে এসে বলবেন না? আপনি না বললেও তো আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। আচ্ছা, এই যে বলে বশ করার জন্য কিছু খাইয়ে দিয়েছে, এটা কতটা সত্যি? সত্যি আচ্ছা, সত্যি খাওয়ানো যায়। আর এখন বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে চালান, বিভৎস পরিমাণে হচ্ছে। মানে ভূত চালান? ভূত চালান, জিন চালান, প্রেত চালান, আচ্ছা, গাছ চালান। গাছ কি করে যাবে? গাছকেও চালান করা যায়, আমাদের কাছে সেরকম বিদ্যাও আছে যে গাছকে চালান করা যায়। অনেক রকমের চালান হয়, সেই চালান করে মানুষকে এখন বেশি বশীকরণ করা হচ্ছে, এবং তাছাড়া তাড়াতাড়ি হয়ও বেশি। গাছ চালানে? গাছ চালান, গাছ চালান বলুন, প্রেত চালান বলুন, জিন চালান বলুন, খুব জনার্দন কাজ। তো এই জিন বা গাছ চালান, যেমন আমি একটা কথা বলি, আমি আনন্দনাথ কাপালিকা করি, এরা কিন্তু কুফরিও করি। ওটা কুফরিটা খুব তাড়াতাড়ি কাজ দেয়, মানে এটাও খুব তাড়াতাড়ি কুফরিটা, কিন্তু ওটা কি বলুন তো, নেগেটিভিটিটা বেশি আমি বলবো। কেন আমরা যখন করছি আমাদেরও পোহাতে হচ্ছে, যে করাচ্ছে কাজটা হয়তো ধরুন 7 দিন 10 দিন 15 দিনে হয়ে গেল, যে করছে তারও যেমন খারাপ, যে করাচ্ছে তারও খারাপ। কুফরি আর বেসিক এই মানে এর মধ্যে ফারাকটা কোথায়? সুলেমানের মধ্যে পড়ে, সুলেমানি তন্ত্র, সুলেমানি তন্ত্রের মধ্যে পড়ে। তবে হিন্দু ধর্মের হয়ে হিন্দু তন্ত্রই আসা উচিত, করাও উচিত। কোনটা বেশি পাওয়ারফুল? দুটোই পাওয়ারফুল। আচ্ছা, দুটোই পাওয়ারফুল, কোনোটাই পাওয়ারফুল নয় এরকম। কিন্তু এই মানে কোন জিনিস আর কি এটা দিয়ে করলে বেশি সুবিধা, কোন জিনিস বোধহয় এটা সেটা দিয়ে? মানুষের জিনিস বুঝে, কাজ বুঝে। এরকমও আছে যে দেখা গেল অল্প ডোজে কাজে বশীকরণ, আমি যেমন বশীকরণ করি আগে দেখিনি, যে এখন দেখা গেল স্বামী স্ত্রী একই বাড়িতে রয়েছে কিন্তু রিলেশনটা খুব একটা ভালো নয়, সেক্ষেত্রে দেখুন অল্প জিনিস দিয়ে কাজটা হয়ে যায়। কিন্তু স্বামী দূরে আছে, বিদেশ থেকে তাকে টেনে আনতে হবে, ডোজ বাড়াতে হয়, ডোজ আমাকে বাড়াতেই হবে। হয় আমার আজকেও ক্লায়েন্ট একটা এসছে, বাইরে থাকে হাজবেন্ড, বিদেশে ফ্রান্সে থাকে, উনি এই দেশে থাকেন, তা এখন ফ্রান্স থেকে তাকে আমাকে এখানে আনতে হবে, সেক্ষেত্রে আমাকে চালান তো ইউজ করতেই হবে। আমি চালান, কিন্তু চালান করে এটা ফল পাবে, মানে সে ওখানকার কাজকর্ম ছেড়ে এখানে চলে আসবে, হয় কাজকর্ম ছেড়ে আসবে, নয় ওনার ওয়াইফকে নিয়ে যাবে, নিজেদের মধ্যে একটা তৈরি হবে। দেখুন মানুষের ভালোটাই এখন করতে চাই আমরা, না? কারণ আমি বলবো বশীকরণটা এখন সব থেকে বেশি চলছে, এতে যদি মানুষ উপকার পায় অসুবিধাটা কোথায়? না সেটা ঠিক কথা, কারোর ক্ষতি না করে, আমি এটা মানে মাস্ট বলি, বশীকরণ, শত্রু দমন। কিন্তু আচ্ছা এমনও তো কেস আসে মানে যেখানে 1% হলেও আপনারা পিছিয়ে আসেন, মানে সেটা হতে পারে অ্যাস্ট্রোলজি ছকে দেখলেন যে এটা এর নেই ভাগ্যে, তো তখন কি আপনারা বলে দেন যে এটা পুরো না বেকার? দেখুন আমরা বলে দিই, আমি অন্তত বলে দিই যে এটা করো না। এবার তারপরে কিছু মানুষ আছে না, নাচন-বান্দনা আমাকে করতেই হবে, আমি সেক্ষেত্রে আগে থেকেই বলে দিই, না হলে কিন্তু আমার দায় নেই। কেন আপনি দেখুন, আমি কাজ করবো, আমি পয়সা নেবই, জিনিসের এখন প্রচুর দাম, খরচা লাগে, পয়সা ভাই, তা আমি সেই জিনিসটা যখন নিয়ে কাজ করব, তা তোমার তো হবে না, আমি তোমাকে জানিয়েই দিচ্ছি যে 90%-এর মধ্যে হয়তো 1% চার্জ আসছে, 1% রিস্কটা আমি নিচ্ছি, তারপরে যদি না হয় তাও তুমি বলছো যে হচ্ছে না, আমি আমার করব, মায়ের কাছে প্রে করব, তারপরে বাকিটা সে শুনলে শুনবে, না শুনলে না শুনবে, তার উপরে তো আমি যাব না, যেতেও পারবো না, ক্ষমতাও নেই। একটা জিনিস বলুন, এর আগের বারের এপিসোডে আপনার কাছ থেকে মৈথুন সম্বন্ধে কিছু জেনেছিলাম, তো মৈথুনের ভালো খারাপ দিকটা যদি আরেকটু ভালোভাবে আপনি বলেন। মৈথুন নিয়ে বলার জন্য আমি খুব মানে বিভৎস থ্রেট খেতে হয়েছে আমাকে। এ বাবা, কেন? বিভিন্ন তান্ত্রিক আমাকে রীতিমতো হ্যারাসমেন্ট করেছে, কেন? যেহেতু আমি তন্ত্রের গুপ্ত ব্যাপার, শুধু না তন্ত্রের খারাপ দিকটা তুলে ধরেছি বলে। আমি সেদিনও বলেছিলাম, আমি আজকেও বলছি, কলিযুগে মৈথুনটা শুধুমাত্র স্বামী স্ত্রী ছাড়া সম্ভব নয়, কিন্তু এখন তান্ত্রিকরা কি করছে, স্বামী স্ত্রী ছাড়াও অন্যভাবে তারা কিন্তু শিক্ষা রাখছে নাকি, মানে রাখছে, কে কিভাবে করছে সেটা আমি এখন বলবো না, কিন্তু এটা তো উচিত নয়। আর একটা কথা বলবো দর্শকদেরকে, যারা দীক্ষা নেবেন মনে করছেন, তারা জেনে শুনে ছেলেমেয়েকে পাঠাচ্ছেন, কোনোদিনও তন্ত্র কিন্তু খারাপ নয়। অনেকেরই একটা ধারণা হয়েছে তন্ত্র মানেই খারাপ, না মানে তন্ত্র মানেই মৈথুন, তন্ত্র মানেই খারাপ, নয় না, কিন্তু এইরকম তো সত্যি অনেক তান্ত্রিক আছে যারা বললো আমার কাছে আপনি, সেটা দেখুন আমি একটা কথা বলবো, প্রথমত নিজেকে ঠিক থাকতে হবে, দুদিন আমার সঙ্গে বাস করবে, ও তো বললাম প্রথমত তাদের নিজেদেরকে ঠিক রাখতে হবে। আর এরকম তন্ত্রে কোথাও লেখা নেই যে দুদিন বাস করতে হবে বা তন্ত্রে মৈথুন করতেই হবে। মৈথুন যেটা থাকে, আমি আগেও বলেছি এখনো বলছি, সূক্ষ্ম মৈথুনেও কাজ দেয়। আচ্ছা, আমাকে স্থূলই করতে হবে এরকম কোনো মানে নেই।
মানে সূক্ষ্ম বলতে ওপর 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 আমি মৈথুন মানেই অ্যাকচুয়ালি শিব শক্তি আত্মা পরমাত্মার মিলন। সেক্ষেত্রে আমাকে যে সবসময় স্থূল করতেই হবে শারীরিক ভাবে, কলির যুগ বলছে, কলির যুগে মহানির্বাণ তন্ত্র বলছে যে শুধুমাত্র স্বামী স্ত্রী পরস্পরের ভৈরব ভৈরবী হওয়ার জন্য উপযুক্ত, যার জন্য স্বামী স্ত্রীকে একসাথে দীক্ষা নিতে হয়। এখন যে ক্ষেত্রে যারা দীক্ষা নিতে চাইছেন, আমি আমার কাছেও বলছি, আমার কাছে প্রচুর এখন আসে অনেকে দীক্ষা নেওয়ার জন্য, আমি দীক্ষা দিই। আমার গুরু ভাই আনন্দনাথ কাপালিক ওই দীক্ষাও দেয়, শিক্ষাও দেয়, আমিও দিই। তাদেরকে আমি একটা কথা বলবো, নির্দ্বিধায় আসুন, নিশ্চিন্তে আসুন। তন্ত্রের এরকম কোনো ফ্যাক্টর নেই, যারা করে তারা পুরোটাই ফ্রড। মানে এই যে একটা অন্য মিথ্যা একটা জগৎ তৈরি করা হয়েছে, এরকম মানে এটা পুরো ভোগের জগৎ। আমি জানি আজকে আমি বলার পর হয়তো আমার কাছে আবার থ্রেট আসবে, কেন আমি এটা বলছি, তাও আমি বলছি। মানে ইনফ্যাক্ট মানে অনেক অডিয়েন্সও এটার সঙ্গে রিকল করতে পারবে, মানে এটার উপর একটা সিরিজও হয়েছিল আশ্রম বলে, ববি দেওয়ালের বোধহয়। তো এটা পুরোটাই ভোগের জগৎ। তন্ত্রে এরকম কোথাও কোনো উল্লেখিত নয়। তন্ত্রে মৈথুনের উল্লেখ আছে, কিন্তু তাতে বলা হয়নি যে আমাকে ভোগ করতে হবে। এখন মানে তারা এটাও একটা সিদ্ধি হিসেবেই বোঝায় বা কিছু একটা। এখন দেখুন, নানান জন, আমাদের মানুষ তো ভোগে ত্যাগেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে, ভোগেই শেষ। ত্যাগ কতজন করে? ঠিক কথা। ত্যাগ কজন করতে পারে? আর ত্যাগ যদি না করতে পারি, তাহলে সাধক হলাম কথা দেখে, সাধিকা হলাম কথা দেখে। ত্যাগ করা মানে শুধু ত্যাগ নয়। আমি যখন সাধন জগতে এসেছি, আমি মানুষের 100% উপকার করব এই চিন্তা নিয়েই আমি এসেছি, আমি করবও সেটা। আমি কিন্তু এখন দেখা যায় প্রচুর তান্ত্রিক আছে খুব হাইয়েস্ট রেটে কাজ করে, তাহলে গরিব মানুষ কোথায় যাবে? ঠিক কথা। আমার কাছে রিসেন্ট একটা কেস এসেছে, ভদ্রমহিলার বয়স 56 বছর, সন্তান হচ্ছে না, প্রচুর বন্ধন করা, বাড়ি মানে বাস্তু দোষ আছে, বন্ধন করা আছে, আমাকে ফ্যামিলি থেকেই কেউ বন্ধন করে রেখেছে। সেটাকে এখন রিকভার করতে হবে, রিকভার করছি। মানে ক্লায়েন্ট এসেছে সদ্য, তার রিকভারি নিয়ে কথাবার্তা হয়েছে, করছিও, কিছুটা করেওছি। তার থেকেও যেটা বড় মানে সমস্যা এসে দাঁড়াচ্ছে মানুষের ক্ষেত্রে, যে সবসময় বন্ধন, কর্মবন্ধন কেন করব, কেন এত হিংসা? আচ্ছা, এইটার বিষয়ে আমার দর্শকদের যদি এমনি বেসিক কিছু হালকা ফুলকা রেমেডি বলো। রেমেডি দেখো, একটাই কথা বলবো, বশীকরণের ক্ষেত্রে আজকে আমি একটা রেমেডি দেবো। আচ্ছা, ব্যবসার জন্য একটা রেমেডি দেবো। ফাইন, আমার দর্শকদের তাহলে বলো। একটা হচ্ছে বশীকরণের রেমেডি। ধরো স্বামী স্ত্রী হোক, প্রেমিক প্রেমিকা হোক, দূরে চলে গেছে, একটা তেজপাতা নাও, তার মধ্যে 5 বার যে গেছে তার নামটা লেখো, সাথে একটা শুকনো লঙ্কা মিশিয়ে কালো কাঠ দিয়ে বেঁধে সেটাকে পুড়িয়ে দাও। বৃহস্পতিবার শুক্রবার দুদিনই করো, খুব ভালো উপকার পাবে। ব্লক খুলছে না, দারচিনির মধ্যে দুপাশে দুজনের নাম লিখে মধু শিশিতে ডুবিয়ে 7 দিন রেখে সেটা জোয়ারের জলে ভাসিয়ে দাও। ব্লক খুলতে বাধ্য, কথা বলতে বাধ্য। তারপরে তো আমরা আছি। দেখুন, আমাদের কাছে এলে ভরসা নিয়ে আসতেই হবে, সেটা 100 বার। আমাদের কাছে এলে ভরসা নিয়ে আপনাকে আসতেই হবে। আর এইটুকুনি ভরসা রাখতে হবে, মা সব ঠিক করবেন, পজিটিভ ভাবেই আসতে হবে। ঠিক, কারণ আমরা যখন মন্দিরে ওই বিগ্রহটার সামনে কিছু একটা চাই, সেটা তো মন থেকে বিশ্বাস করি যে তার মধ্যে মা বিরাজ করছেন। মা বিরাজ করছেন না, মা বিরাজ করেন, সর্বত্রই বিরাজ করেন। এই যে এখন দেখি অনেকে বলে তারাপীঠে তো মা বিরাজ করেন না, কে বলেছে করেন না? অনেকেই বলে হ্যাঁ, মা শ্মশানচারী, মা তো শ্মশানচারী, মা তো সর্বত্র বিরাজমান। এই অনেকে বলে মা মন্দিরে থাকে না, শ্মশানে থাকে, সবেতেই থাকে। আপনার আমার মধ্যেও আছে, ঠিক কথা। আমি বলবো এখানেও আছে, সে না থাকলে আমরা কেউ না কিছু না। খুব ভালো কথা বললেন। আচ্ছা দিদি, এবার আপনার কাছে একটা জিনিস জানবো, সেটা হচ্ছে এই যে আপনাদের লাইফস্টাইলে তো অনেক সাত্ত্বিকভাবে কাটাতে হয়, তো সেখানে আপনারা শ্মশানে গিয়ে তন্ত্র করছেন, পূজা আর্চা করছেন, কিন্তু সাধারণ মানুষদের মধ্যে একটা ভয়, ভীতি বা কুসংস্কার আছে যে শ্মশানে যেতে নেই, গেলে এসে কাপড় জামা চেঞ্জ করতে হয়, এই করতে হয়, ওই করতে হয়, হসপিটালে যেতে নেই, এগুলো কেন? দেখুন, একটা কথা বলি, মানুষ কুসংস্কার অন্ধ। এবার শ্মশানে তারা যাচ্ছে সাধারণ মানুষ হিসেবে, আমরা যাচ্ছি সাধু হিসেবে। আমাদের কাছে যে নেগেটিভিটিটাকে আমরা দেখতে পাবো, ওরা তো সেটা দেখতে পাবে না, সম্ভব না। আর কিছু কিছু খারাপ এমনও জিন আছে যেটা সাধকদের সাথেও কিন্তু দেখা যায় বা দেখা দেয়, কারণ তারা সাধকের কাছে আসে মুক্তি চাইতে। এবার সেক্ষেত্রে ধরুন যে সাধারণ মানুষ হসপিটাল বা শ্মশানে যাচ্ছে, এবার খারাপ যেগুলো আছে তারা তো একটা দেহ খোঁজে বা শরীর খোঁজে। হয়তো আমি শ্মশানে গেলাম, অনেকে দেখা যায় শ্মশানে গিয়ে খাচ্ছে, সেটা সব থেকে অপরাধ আমি বলবো। শ্মশানে বসে কিছু খাবার খাওয়া না, বাথরুম
অনেকে দেখি যেখানে সেখানে বাথরুম করছে, একদম নয়। কেন দেখুন কি কোথায় কিভাবে আছে জানেন না। আমি যেহেতু ভূত সরানোরও কাজ করি, আমার গুরু ভাইও করে, তো এই ভূত সরানোর যে বিষয়টা, আমরা এরকমও হয়েছে একটা বাড়িতে গেছি, কাজ করেছি, আমি গেছি, আমি আমার সাথে আনন্দনাথ গুরু ভাইও ছিল, তো দুজনে মিলেই কাজ করছি। যখন ক্লায়েন্টটাকে জিজ্ঞেস করা হচ্ছে বারবার করে যে তোমার বাড়িতে কি কিছু আছে, ক্লায়েন্ট কন্টিনিউয়াসলি ননস্টপ মিথ্যে কথা বলে যাচ্ছে যে না কিছু তো নেই, কিছুতে নেই। আমরা কাজ করছি কিন্তু আমরা দেখছি যে ওই বাড়িটায় অলরেডি একজন সুইসাইড করেছে। সে কোন জায়গায় সুইসাইড করেছে সে আমাদের টার্ন ওভার করে দেখাচ্ছে যে আমি এই জায়গাটাতে সুইসাইড করেছি। যখন মানে আজও সে ওখানে আটকে ছিল, আমরা সেটাকে রিমুভ করেছি, তো বিভৎস পরিমাণে সে কাজ করতে দিচ্ছে না। ক্লায়েন্টকে যখন বারবার চেস করা হলো সে কিছুতেই বললো না। একটা টাইমে আমি প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে যাই, মানে ও আমাকে কাজ করতে দেবে না। যেহেতু মেন কাজটা মানে আমরা দুজন মিলেই করছিলাম, মানে এত অসুস্থ আমি কোনোদিন হইনি, মানে ওখানেই আমার মানে আমি শয্যাশায়ীর মতো অবস্থা, আমার মানে জায়গা তৈরি করে দিয়েছে এরকম হয়ে যাই। যদিও আমাদের সাথে তো সেটা হতে থাকে, তো আমরা ওটাকে রিমুভ করেই কাজ করি। তারপরে যখন ওই অবস্থায় বললাম আপনি বলুন, আমি ঠিক আছে আপনি বলবেন না, আপনার গায়ে নিয়ে আসা হলো। যখন ওকে গায়ে নিয়ে আসা হলো তখন সে বললো হ্যাঁ আমি এখানে এইভাবে করেছি, মানে সুইসাইড করেছি বা মারা গেছি। আর তখন মানে এটা কি কারোর উপর এলো? কার গায়ের উপর? মানে ওনার ফ্যামিলির একজনের গায়ের উপর আনা হলো। আমরা সেটা আনতে পারি, তো নিয়ে আসি, গায়ের উপর এনে তাকে যখন পুরো প্রসেস হয়ে গেল বললো আপনি যদি আনন্দনাথ কাপালিকের ফেসবুক প্রোফাইল ফলো করেন, ও রিসেন্ট একটা কাজ করেছে মানুষের গায়ে এনে, মানে প্রোফাইল আপনি দেখতে পাবেন রীতিমতো আমরা কিভাবে ছাড়াই ওটাকে, বা তার সাথে কথা বলতে হয়, কমিউনিকেশন করতে হয়, সে কি চায় জানতে হয়। এরকমও গেছে, দেখা গেছে জিনে যে কমিউনিকেশন করছে, সে ভোগ চাইছে বা কোনো খাবার চাইছে, সে দিলে সে তৃপ্ত, সে চলে যাবে, তখন সেটা তো আমাকে তাকে দিতে হচ্ছে। এবার সে যে কেন এঁকেছে, অনেকে আছে, অনেক প্রেতাত্মা বা অনেক জিনের ক্ষেত্রে দেখেছি, মানে হয়তো তার সাথে খুব খারাপ বিহেভিয়ার করা হয়েছে, সে জীবিত থাকতে সে কিন্তু সেই জিনিসটা কিছু বলতে পারেনি, সে মারা যাওয়ার পর কিন্তু মানে ওইখানটা ওই কারণে রয়ে গেছে। পরে যখন আমরা রিমুভ করতে গেলাম তখন সে বললো আমার সাথে এই অন্যায়টা হয়েছে, আমি সেই কারণেই সমস্ত কিছু বন্ধন করে রেখেছি। সব থেকে লেটেস্ট একটা কথা বলি, অনেক বাড়িতে দেখবেন ওষুধ খায়, রোগ সারে না, প্রচুর ডাক্তার দেখে, বলে প্রচুর ক্লায়েন্ট আছে আমি তো ওষুধ খাচ্ছি সারছে না। সব থেকে বড় প্রবলেম বাস্তুতে প্রবলেম, সব থেকে বড় প্রবলেম নেগেটিভ তার বাড়িতে রয়েছে, যে শরীর খারাপ লেগেই আছে। এই যে বাড়িতে কন্টিনিউয়াস অশান্তি হচ্ছে, তার সব থেকে বড় প্রবলেম হচ্ছে বাস্তু প্রবলেম। কোনো কারণ নেই, হয়তো সকালে ঘুম থেকে স্বামী স্ত্রী উঠলো, কোনো কারণ ছাড়াই দেখা গেল অশান্তি লেগে গেল, হয়তো কোনো কারণ নেই, একটা সামান্য ছোটখাটো কোনো কথা নেই, বিশাল অশান্তি। প্রথম একদিন, দুদিন, 3 দিন, 4-5 দিন যদি জিনিসটা হয় তখন আমাকে জানতেই হবে। আমি প্রত্যেকটা দর্শককে বলছি এটা জেনে নেবেন, বাস্তুতে মাস্ট প্রবলেম রয়েছে, বাস্তু ক্লিয়ার করুন। আর এখন যেটা হচ্ছে বেশিরভাগ করে ফ্ল্যাট, কোথায় হচ্ছে আমরা কেউ জানি না, কোনোটা কবর বুঝিয়ে, কোনোটা শ্মশান বুঝিয়ে হচ্ছে, সেক্ষেত্রে বাস্তু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। দ্বিতীয়ত এই অগ্নিকোণ, ঈশান কোণ, অ্যাস্ট্রোলজি যেটা মানে, সেখানে আমি মানে বাস্তুর ক্ষেত্রে আরেকটা যেটা প্রবলেম, রান্নাঘরের পাশে যদি টয়লেট থাকে সেখানে বাস্তু প্রবলেম মাস্ট আছেই, থাকতেই হবে। এবং এখানে তো অনেক কোণেরও ব্যাপার থাকে, ঈশান কোণ, অগ্নিকোণ, হ্যাঁ দেখো সেগুলো তো থাকেই, কিন্তু মানুষের পক্ষে তো সবসময় সেটা পসিবল নয়। এখন আমি একটা ফ্ল্যাট কিনতে গেছি, এখন ফ্ল্যাটটার বাস্তু দেখে দেখে আমি যদি অতভাবে খুঁজতে যাই, আমি হয়তো চাইছি দক্ষিণেশ্বরে, আমি ফ্ল্যাটটা গিয়ে পেলাম বেহালাতে, এরকম জিনিস হবে। তো সেক্ষেত্রে আমি বলবো আগে বাস্তু সলিউশন করুন, 50% সলিউশন ওখানেই হয়ে যাবে। এবং আপনি কি বলছেন যে এই নবনির্মিত ফ্ল্যাট বা হয়ে যাওয়া ফ্ল্যাট প্রপার্টি পছন্দ হয়ে গেলে কিনে নিয়ে তাকে কারেকশন করে নেওয়া সম্ভব? একদম। আমি একটা কথা দর্শকদের বারবার বলবো, আমি বলবো না কখনোই যে আমার কাছে আসুক, আমি এই কথাটা বলতে পারিও না বা বলবো না যে আমার কাছে আসুক, সেটা তাদের ইচ্ছা, ইচ্ছে হলে আসবেন, না হলে সেটা। আচ্ছা, এই আশার সুবাদেই জিজ্ঞাসা করছি আপনার কাছে, অবশ্যই আপনার কাছে বহু ভক্ত সবসময় যোগাযোগ করতে চায়, তো আমার ভক্তদের যদি একটু বলেন যে আপনি কোথায় কোথায় চেম্বার করেন। এবং এই মুহূর্তে আমি দক্ষিণেশ্বরে আছি, দক্ষিণেশ্বরের চেম্বারেই বসছি, মাসে 2 দিন বসছি। এবার ইচ্ছে আছে আরো জায়গায় বাড়ানোর, হ্যাঁ মালদাতেও থাকছি মাসে 2 দিন করে, কিন্তু কলকাতায় আমি বলবো আরো চেম্বার আমি নিচ্ছি, রিসেন্ট চেষ্টা করছি কালীঘাট বা মানুষের সুবিধার জন্য, কারণ সাউথের দিকে প্রচুর ক্লায়েন্ট আছে, মানে যাদেরকে সেভাবে অ্যাটেন্ড আমি করে উঠতে পারছি না, কারণ যেহেতু সপ্তাহে 2টো চেম্বার হচ্ছে, মানে আমি সেইভাবে অ্যাটেন্ড করে উঠতে পারছি না। এবং তারপরে তো আপনাদের এত সাধনা, হ্যাঁ আমি অনলাইনেও প্রেডিকশন দিই,
আমি অনলাইনে প্রেডিকশন দিই, যারা যেসব দর্শকরা চাইছেন অনলাইনে প্রেডিকশন অতি অবশ্যই নিতে পারেন, বা বাস্তু ভিজিট করতে যেতে চাইলে সেটাও যাই। আর এখন সব থেকে বেশি যেটা কাজ হচ্ছে প্যারালাইসিস বানের ওপর, প্যারালাইসিস রোগীকে সুস্থ করা। রিসেন্ট একটা কাজ করা হচ্ছে প্যারালাইসিস রোগীকে সুস্থ করা, মানে সেটা যদি বান মেরে তাকে প্যারালাইসিস করা হয় না তাকে এমনিও চেষ্টা করি, যদি ধরুন প্যারালাইসিস অনেকদিন ধরে হয়ে রয়েছে, সে ডাক্তার দেখাচ্ছে হচ্ছে না, সেক্ষেত্রে তাকে আমরা তন্ত্র করে তাকে উঠে দাঁড় করিয়ে দিচ্ছেন, করা হচ্ছে সেটা এখন। মানে এটা রীতিমতো মেডিকেল সায়েন্সকেও পিছনে ফেলে এগিয়ে হ্যাঁ যাচ্ছে বলতে হবে। চেষ্টা তো হচ্ছে, দেখা যাক কত দূর এগোনো যায়। দেখুন মানুষ তো মানে সুরাহা হচ্ছে বলেই আসছে না। ঠিক কথা। আচ্ছা আপনিও জানেন, কারণ আপনার কাছে প্রচুর ফোন কল আসে আমার হ্যাঁ জন্য। তা তো অবশ্যই আসে, মানে অনেক আসে, এই যেমন কালকেও একটা রিসেন্ট বাংলাদেশ থেকে ফোন এসেছে সেখানে কাজ করার জন্য, কিন্তু বিদেশের কাজ করি মানে সেইভাবেই করতে হয়, কিছু করার নেই। ওদের থেকেও এখন বেশি ফোন আসে। না একদম, মানে দেখুন মানুষ তো সব জায়গাতে সত্যি অসুবিধায় আছে, বিপদে আছে, এবং এই যে মানুষের সত্যি দেখুন মানুষের পাশে দাঁড়াবো বলেই তো আমরা এসেছি না, এবং এই পাশে দাঁড়ানোর মানুষটারই অভাব আজকের দিনে, প্রচুর অভাব। মানুষ শুধু মানুষের ক্ষতি করতে চায়। আচ্ছা মাতাজি একটা জিনিস আমাকে বলুন, সেটা হচ্ছে মানে আমাকে যেমন আনন্দজিও বলেছিলেন আর কি, যে ওনার কাছে জিন বা আর কি এইরকম অশরীরী কিছু রাখা থাকে কাজের জন্য, আপনার কাছে এরকম কতগুলো শক্তি রাখা আছে? দেখুন পজিটিভ শক্তি দিয়ে আমি কাজ করি বেশি, নেগেটিভ রাখা আছে, আছে অনেকেই আছে, ইভেন কাজ করে তারা। তো তারা কিভাবে থাকে, মানে আপনার সঙ্গেই আসা যাওয়া করে নাকি আপনার আশ্রমে থাকে? আচ্ছা যাওয়াও করে, ওদেরকে ডাকলে ওরা আসে। আমি এখানে এখানে কিছু চলে আনিনি। আসতে পারে? হ্যাঁ ডাকলে আসবে, কিন্তু আমি এই মোমেন্টে কিছু নেই আমার কাছে যে আমি দেখাবো, বা ওদেরও আজকের দিনটা ওদেরও মেন্টালিটিটা ঠিক নেই, মানে ওদেরও মেন্টালিটি বুঝতে হয় বা মুডটা বুঝতে হয়। দেখুন আমি যখন ছেলে মেয়েকে মানুষ করব তারও তো একটা ভালো খারাপ মুড আছে। ঠিক কথা, ঠিক কথা। আমি এবং আপনি আগেরবারও বলেছিলেন একটি বাচ্চা এবং একটি বাচ্চা মেয়ে আপনার কাছে তো ওর বহু মানে বছর আজকে ধরে ওর মনটা ভালো নেই, তাদের স্পিরিটটা আছে, সেক্ষেত্রে ওর মনটা আজকে ভালো নেই, জন্যই বললাম যে ডাকলেও আমি ও আসবে না। তার কারণ কি, ওদেরকেও তো আমি যদি আমার নিজের বাচ্চা হতো তারও তো আমাকে মন বুঝে চলতে হয়, তো ওদেরও আমাদেরকে কিন্তু মন বুঝে চলতে হয়, কেন নাহলে ওরাও কিন্তু আমাদের সাইড এফেক্ট দেয়। আজকে ধরুন ওর ইচ্ছে নেই, আমি ওকে দিয়ে কাজ করাচ্ছি, ও হয়তো কাজটা করে দিচ্ছে, কাজটা সাকসেসফুলও করে দিল, কিন্তু হয়তো একটা সাইড এফেক্ট আমাকে দেখিয়ে দিল, কেন ওকে তুমি জোর করে করালাম না সেই দিনটা। আমি বলবো দেখুন নেগেটিভ থেকে পজিটিভ দিয়ে কাজ করানো বেশি ভালো, তাতে বেশি সুবিধা হয়। বেশি সুবিধা। কেন মাকে ডাকবো না, যে মানুষটাকে ডাকলে আমি পাবো তাকে আমি কেন ডাকবো না? কিন্তু ওই যে চটজলদির যুগে সব মানুষ একটু তাড়াতাড়ি চায়, এটা আমি বলবো দেখুন আপনি চটজলদি চাইছেন, ঠিক, বেশি তাড়াতাড়ি উত্থান মানে বেশি তাড়াতাড়ি পতন। ঠিক কথা। আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, কিন্তু যাওয়ার আগে আপনার কাছ থেকে আরো কয়েকটা টিপস জানতে চাইবো। সেটা হচ্ছে মানে তন্ত্র মতে নিজের সব রকমের বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে যাওয়ার মূল মন্ত্র কি? ইষ্ট মন্ত্র। আমি একটাই জিনিস জানি, ইষ্ট মন্ত্র। আমি অন্য কোনো কিছু জানি না। আচ্ছা। আমি জানি আমার ইষ্ট আছেন, আমার ইষ্ট যদি আমার প্রতি সন্তুষ্ট থাকেন, আমার গুরু যদি আমার প্রতি সন্তুষ্ট থাকেন, আমার লাইফে কি চাই? গুরু মন্ত্রটাই বলছেন শেষ কথা। গুরু মন্ত্র, আরে গুরু না হলে আমি মাকে পেলাম কোথায়? আমি তো তার কাছে কানেকশন করার কেউ নই, সে তো আমাকে রাস্তাটা দেখালো। আমি সব থেকে যেটা বেশি বলবো, বারবার বলবো, আনন্দনাথ কাপালি গগরী আমার ভাই শুধু না, আমার শিক্ষাও প্রদান করে। আমার গুরু তো আছেনই, আমার গুরু না থাকলে আমি হয়তো এতটা উঠতেও পারতাম না বা এই রাস্তাটা এগোতেও পারতাম না। তার সাথে সাথে রাস্তাটা যদি মসৃণ করে তাহলে সেটা ও, কারণ ও তো একদম বশীকরণ স্পেশালিস্ট, এছাড়া সব কাজই করে, বান বিচ্ছেদ সবই করে, আমিও করি, শত্রু দমন, কিন্তু এটা ঠিক এখন বশীকরণটাই আমাদের বেশি আসে, বশীকরণ করে রাখার জন্য। এবং রীতিমতো বশীকরণের তো আপনি দুটো ভালো ভালো রেমেডিও বললেন। আমার রিসেন্ট কাজ হয়েছে, আমি আজকে বলতেও পারবো, মানে আমার কাছে এমন ক্লায়েন্ট আছে, আমি আপনাকে পরে দেখাতেও পারি। এটা একটা ছেলেতে বশীকরণ, মানে একটি ছেলে একটি ছেলেকে ভালোবাসেন, আমি নাম নেব না, না না না, তো এতটাই মারাত্মক লেভেলের ভালোবাসা আমি করেছি, হয়েছে, মানে ছেলেটা একেবারেই বন্ধ করে দিয়েছিল, যখন না আগে রিলেশন ছিল একদম বন্ধ করে দিয়ে ছেলেটি আউট অফ স্টেশন হয়ে যায়, মানে কলকাতার বাইরে চলে যায়, ওর সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না, নো কন্ট্যাক্ট সিচুয়েশন। তো আমার কাছে কাজ করানোর পর ছেলেটি কন্ট্যাক্ট শুধু করেছে তাই না, এসেওছে। এখন আর একটু কিছু কাজ বাকি আছে, ওকে আমি টাইম দিয়েছিলাম যে তুমি 21 দিন ধরে রাখো, তো কাজটা আমার ঠিক 10 দিনের মাথায় হয়ে গেছে, মানে ওই দেশ থেকে ছেলেটা এদেশে আসো, এখন সে এই দেশ থেকে আর যাচ্ছে না। বাহ, তো পুরোপুরি সাকসেস একদম। একটা এরকমও হয়েছে, একজন হাজব্যান্ড ওয়াইফ চলে গেছে বাপের বাড়ি, হাজব্যান্ডকে ফোন করলে বলে আমি সুইসাইড করবো, এরকম একটা কন্ডিশন।
সে হাজবেন্ড ফোন করে বলছে, এটা ঠিক 6 দিনের মাথায় হয়েছে, সে হাজবেন্ডকে ফোন করে বলছে, মানে প্রেমের গল্প করছে হাজবেন্ডের সাথে। না কিন্তু চলে গেছিল কেন সেটা আপনি কি দেখলেন? সামান্য অশান্তির কারণে একটা মাঝখানে বিচ্ছেদ ক্রিয়া করিয়েছিল, একটা মিডলম্যান আচ্ছা, ছিল, পরকীয়ার আচ্ছা, একজন আচ্ছা, কেস আচ্ছা। ছিল। তো ও এখন কি করলো, মানে যার জন্য বেরিয়ে গেছিল আর কি, তাকে ছেড়ে নিজের হাজবেন্ডের কাছে ব্যাক করেছে। বাহ ব্যাক করেছে এবং দুজনে খুব ভালো আছে। বাহ। তাহলে এই তো মানে আপনি সবসময় মানুষের ভালো করে যাচ্ছেন প্রতিনিয়ত, তো ভগবান তো আপনার সঙ্গেই থাকবে। আমি করছি, তাছাড়া আনন্দনাথ তো আপনার এখানে আসে, একদম, ও তো একদম, আরো একদম। মানে ও যেটা করে সেটা তো কি বলবো, এরকম একটা ভয়াবহ হয়ে গেছে যে একজন স্বামী স্ত্রী মানে বশীকরণ হয়েছে, সে রীতিমতো মাথা ফাতা ফাটিয়ে দিচ্ছে, ওই মেয়েকেই তার চাই। আরে বাবা, মানে সে মেয়েটিকে দেখতে পারতো না, মেয়েটির সাথে তার মানে চূড়ান্ত লেভেলের বিচ্ছেদ ঘটানো ছিল, মানে মেয়েটি মানে চোখে মানে জম শত্রু আর কি। সে সে এরকম চোখে হারাচ্ছে মানে আর কি, চোখে হারাচ্ছে, মানে কি তাকে বলছে তুমি যদি আমাকে না থাকো আমি মাথা ফাটিয়ে দেবো, মানে ফাটিয়ে দিয়েওছে, এরকমও মানে কাজও করেছে, বাবারে। এরকমও বশীকরণ হয়েছে। আমাদের ক্ষেত্রে মায়ের আশীর্বাদে আমাদের হচ্ছে। আচ্ছা এবার একদম তন্ত্রের বাইরে একটা জিনিস জিজ্ঞাসা করবো, এই যে মানুষের ধরে রাখুন যারা প্রেম করছে বা যারা হাজব্যান্ড ওয়াইফ আছে, প্রথমে তাদের যতটা বন্ডিং থাকে পরবর্তীকালে সেটা উল্টো হয়ে যায় দেখুন কেন? সেটা আমি বলবো 2-3টে কারণ আছে। একটা হচ্ছে অর্থনীতি আমাদের দেশের প্রচন্ড খারাপ, সেই একটা কারণ। দ্বিতীয়ত গ্রহগত কারণ একটা হয়। তৃতীয়ত যেটা হয় সেটা হচ্ছে ওই বলে না যে অন্য কেউ কাঠি করছে, সেটা যেটা মাস্ট এখন দেখতে পাচ্ছি মানুষের অর্থনৈতিক প্রবলেমের থেকেও যেটা দাঁড়াচ্ছে পরকীয়া। হুম। হয়তো দেখা গেল দেখুন পয়সা না থাকলে কিছু হয় না, স্বামী স্ত্রী হয়তো দেখা গেল স্বামী চাকরি করে, স্ত্রী বাড়িতে একা, এবার সংসার সুখের হয়, রমণীর গুণে একটা কথা আছে, তার থেকেও বড় প্রসাদ অর্থের দিক দিয়ে। এখন স্বামী যখন ইনকাম করতে যায় তখন সে তাকে সেই সময়টা দিতে পারছে না, কারণ আমাদের ব্যালেন্স সম্ভব না, মানে কেন সময়ও আমাদের দেবে, দেশে অর্থও দেবে। যে অবস্থা, আমাদের দেশের যে একদম, অর্থনৈতিক একদম। অবস্থা, সেটা কিন্তু সম্ভব না যে সময়ও দেবো অর্থও দেবো। সেই জন্য কি মহিলাদের পরকীয়া বাড়ছে? পরকীয়া বাড়ছে। তারপরে ধরুন যারা এই যে কিছু আমি বলছি, খারাপ ভাবে নেবেন না কথাটা, যারা ঈর্ষা হয় তারা কিন্তু নিজের দোষে হয় না সব সময়, কিছুটা গ্রহ নক্ষত্র কাজ করে। আচ্ছা। যাদের গ্রহ ট্রান্স খুবই খারাপ তারা কিন্তু এই লাইনটাতে আছে, বা মানে একাধিক আছে। পার্টনার একাধিক পার্টনার থাকে, যেমন রাহু প্রবলেম যাদের থাকে হুম। বা গুরু চণ্ডাল দোষ যাদের থাকে, একাধিক প্রেম জীবনে আসবে এবং কারোর সাথে তারা সুখী নয়। এবং এগুলো আপনার কি ফার্স্টে চার্ট দেখেই বুঝে ফেলবেন? দেখুন চার্ট আমি পরে দেখি, আগে আমি মানুষকে তার ছবি আমি বলি, ক্লায়েন্ট ফোন করলে মোটামুটি নাম শুনেই সবটা বলে দিতে পারি, কিছুটা মানে 50% নাম শুনে বলি, তারপরও কনফার্মেশনের জন্য বলি ছবি দাও, তারপরে ডেট অফ বার্থ বা বার্থ চার্ট খুব একটা বেশি লাগে না। সেটাই মানে ফেস রিডিংটা সাংঘাতিক ভাবে readingটাই আমরা করে দিই। একদম করতে পারেন বা করেন, এবং সেটা 100% ফুলেও যায়। আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে এই যে যার দেখলেন সত্যি এরকম সমস্যা আছে, সেইটাকে কি তন্ত্র মতে কি করে করা সম্ভব? একদম সম্ভব। যেমন ধরুন আমি একটা কথা বলি, অ্যাস্ট্রোলজি যখন আমরা মানি বা করি, অ্যাস্ট্রোলজিতেও সম্ভব, কিন্তু আচ্ছা। অ্যাস্ট্রোলজিতেও সম্ভব। অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমি বলবো তন্ত্রের উপকারটা কেন বেশি হয়। গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ কি করে, অ্যাস্ট্রোলজারটা পাথর দেয়, পাথর যদি আমাদের অরিজিনাল না চিনতে পারি কাজ কিন্তু হবে না। অরিজিনাল পাথর যদি আমি পড়েন কাজ হবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ। আর তন্ত্র আমি এই জন্য বলেই দিলাম যে 41 দিনের মধ্যে আপনি কাজ পাবেনই। বাহ। আমি ম্যাক্সিমাম টাইম বললাম 41 দিনে আপনি কাজ পাবেনই। তাহলে মানে আর কি গ্যারেন্টি দরকার? মানে এই যে মানুষে অনেক সময় জিজ্ঞাসা করে যে আচ্ছা আমার এই কাজটা সত্যি হবে তো, বা আপনি গ্যারেন্টি দিচ্ছেন তো? আমি সত্যি তো মানে সবাইকেই বলি যে দেখুন ভরসা রাখুন। আমি প্রত্যেকটা অধৈর্য ক্লায়েন্ট, হয়ে লাভ নেই, অধৈর্য হলে একদম। হবে না, নিজেকে আমি যখন খাটবো আপনাকেও তো আমার সাথে খাটতে হবে। ঠিক আপনি কথা। আমার ওপর ছেড়ে দিলেন, ভগবানকে বলে দিলেন আমি তো ওনার ওপর ছেড়ে দিচ্ছি, আমি বসে গেলাম। আমি একটা জিনিস বুঝি, ভগবান ইমপ্রেসার চোখের জলে, আমি যদি তাকে নিজেকে যদি ভাবি না আনলাম, চোখের জল দিয়ে যদি তার পার নাই ভেজালাম, সে আমার ডাক শুনবে কেন? যাক আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, তোমাকে জাস্ট আমাদের অডিয়েন্সের পাঠানো তিনজনের আর কি আচ্ছা। কমেন্টস থেকে 3টে প্রশ্ন জিজ্ঞাসা করব, তুমি তোমার মতন করে তাদেরকে সেই উত্তরগুলো দিয়ে দিও। আচ্ছা আমি প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, আমি নামটা বলছি না ওনার, কোনো একজন বোন আর কি আমার, সে লিখছে যে আমার ও আমার বয়ফ্রেন্ডের সম্পর্ক মা বাবা বাড়ি থেকে একদম মেনে নিচ্ছে না, কি করে তাদেরকে রাজি করাবো? বশীকরণ করুক। মা বাবাকে চাইলে বশীকরণ করানো যায়। তো এখন মানে বোন বলছে মানে স্বাভাবিক, তার হয়তো সেইভাবে বিরাট আমি তাকে বলবো আসুন আমার কাছে চেম্বারে আসুন, কথা বলুন বা অনলাইন কন্ট্যাক্ট করুন ফোন নাম্বারে, মানে এটা যে বিরাট বাজেটের ব্যাপার বা না এমন কিছু বাজেটের খরচা নয়। এই সবারই একটা ধারণা হয়ে গেছে তন্ত্র মানেই লাখ লাখ টাকা খরচা, না।
প্রপার কেন বেশি নেব? আর যেহেতু বাড়িরই মা বাবা, সেহেতু তাদেরকে বোধহয় আরো সহজে বশ করে সহজে করা রাজি করিয়ে যাবে, নিতে পারবে। করা যায়। দেখুন এটা তো অন্যায় নয়। এখন যদি বাবা মাও অনেক ক্ষেত্রে দেখা যায় অন্যায় ভাবে হয়তো ছেলে মেয়ের মানছে না, আমার কাছেও আছে এরকম কেস প্রচুর দেখেছে যে অন্যায় ভাবে মানছে না, চাপিয়ে দিচ্ছে। ছেলেটি সরকারি চাকরি করে ভালো, তা সত্ত্বেও মানবো না, মানে একটা ইগো কাজ করে না যে আমার গোড়া বংশ, তোমাকে সম্বন্ধ করেই বিয়ে করতে হবে, প্রেম করতে পারবে না, এরকম একটা সিচুয়েশন। তো সেই সিচুয়েশন তো হ্যান্ডেল করতে হচ্ছে, করছি, কাজ হয়েওছে, বিয়েও হয়েছে তাদের। আচ্ছা, আর এক বন্ধু আমাদের লিখে পাঠিয়েছে যে আমাদের সংসারে নিত্য ঝামেলা অশান্তি লেগেই থাকে, তন্ত্র মতে কি কোনো রাস্তা আছে অশান্তি বন্ধ করার? একদম আছে। তন্ত্র এমন একটা জিনিস, সেকেন্ডে আপনি অশান্তি বন্ধ করতে পারেন। সেকেন্ডে অশান্তি বন্ধ করা যায় যদি তান্ত্রিক সেই তান্ত্রিকের মতো তান্ত্রিক হয়। না, আমি আপনার থেকে জানতে চাই, মানে এটা সত্যি এক দুদিনের মধ্যে থেকেই জিনিসটাকে পুরো হয়, ম্যাজিক্যাল ফল পাওয়া যায়। দেখুন যদি বাস্তু কারণে হয়ে থাকে তাহলে আমি বলবো ম্যাজিক্যাল ফল পাওয়া যায়। আর যদি কেউ বিচ্ছেদ করিয়ে থাকে, আমি বারবার বলছি শত্রু দমনটা করা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে মানে দরকার, কারণ প্রত্যেকটা মানুষেরই এখানে শত্রু আছে। এখনকার দিনে মানুষের কোনো কারণ লাগে না, এটা সব থেকে বেশি দেখছি, কোনো কারণ লাগে না। আপনার পাশের বাড়ির লোক একটু ভালো হাসি খুশি আছে, ওটা দেখেই আপনার হিংসা হলো, তার জন্য আপনি তার কি করলেন, ক্ষতি করে দিলেন। মানে এখন এটা ম্যাক্সিমাম বেশি হচ্ছে, মানে যারা আসে কোনো কজ, বেশিরভাগ মানুষের আমি কজ খুঁজে পাই না, কি না একটু সুখে শান্তিতে আসে, পাশের বাড়ির লোকের অবস্থাটা একটু খারাপ তাই সে ক্ষতি করেছে। আর বাস্তু প্রবলেম তো আছেই, নো ডাউট, আসুক, আমি এটুকুনি বলবো হবে, তন্ত্রে হয়, সেকেন্ডে কাজ হয়। বাহ। আচ্ছা, এবারে একজন দুষ্টু বন্ধুর কমেন্টস পড়বো, মানে রাগ করবেন না। সেটা হচ্ছে, বলছে তান্ত্রিক ভাইয়েদের জিজ্ঞাসা করছি, আপনাদের যদি এতই ক্ষমতা থাকে তাহলে কোটি টাকার লটারি আপনারাই কাটেন না কেন? এবার একটা কথা বলি, লটারিতেও কিন্তু জেতার মতো শক্তি তন্ত্রের আছে। অনেক তাবিজ হয় জোয়া জেতা, লটারি জেতার। আচ্ছা, কিন্তু আমি এখানেও একটা কথা বলবো, দেখুন ভাগ্য আমাদের সবার সহায় থাকে, আমাকে দেখতে হবে কার কি দশা চলছে। এখন আমি যদি দেখি আমার শনির দশা চলছে, আমি তার মধ্যে গিয়ে লটারি কাটছি, আমি তাবিজ পড়ে নিলাম, লটারি কাটতে চলে গেলাম, আমার কাজ জীবনে হবে না। আমি বলবো তন্ত্রের তাবিজ দিয়ে লটারি খেলার কাজ হয়, জোয়া জেতার কাজ হয়, কিন্তু সেটাও আমাকে একটু অ্যাস্ট্রোলজি পারপাস দেখে নিতে হবে আমার সেই সময়টা কেমন যাচ্ছে, মানে তার ভাগ্যে আপাতত আছে কিনা। হ্যাঁ, আমি দেখলাম তার আছে, হয়তো দেখা গেল অ্যামাউন্টটা কম আছে, সে লটারির তাবিজটা করার পর সে অ্যামাউন্টটা তার বেড়ে গেল, কিন্তু এখন তার ভাগ্যে একেবারেই নেই, আমি তাকে তাবিজ দিয়ে রাখলাম, সে তখন আমাকে এসে বলবে কেন আমার হচ্ছে না, নিজেকেও তো মানতে হবে না কিছুটা। থ্যাংক ইউ মাতাজি, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। একদম চলে যাওয়ার পালা। যাওয়ার আগে আপনাদেরকে বলছি, আপনাদের এই প্রোগ্রাম কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মতামত লিখে পাঠান। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই করুন। আর যারা অবশ্যই মাতার সঙ্গে, অর্থাৎ আমাদের রুদ্রাণী অঘরী মাতার সঙ্গে যোগাযোগ করতে চান, নিচে তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই রইলো, আপনারা চাইলেই যোগাযোগ করে নিতে পারেন। ভালো থাকবেন আপনারা ম্যাডাম। একদম।